নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে, বিভিন্ন যে থিওরিগুলো রয়েছে, সেগুলো আলোচনা করব। জিওটেকটনিকের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যদিও এটা আমাদের ভঙ্গিল মানে পর্বতের উৎপত্তি এবং পাত সংস্থান তত্ত্ব এইভাবে আমাদের সিলেবাসে বলা রয়েছে। তো আমরা আমাদের ক্লাসের সুবিধার জন্য আমরা অংশটাকে ভেঙে নিয়ে প্রথমে পর্বতের উৎপত্তি, ভঙ্গিল পর্বতের উৎপত্তি এবং তারপরে পাত সংস্থান তত্ত্ব নিয়ে ডিটেলে আলোচনা করব। তো ভঙ্গিল পর্বত উৎপত্তির যে তত্ত্বগুলো রয়েছে সেটা জানার আগে আমাদের ভঙ্গিল পর্বতের উৎপত্তিগুলো কোন কোন সময় হয়েছে এবং কোন পর্বতগুলো কোন সময়কার সেটা খুব ভালো করে জানতে হবে, এবং এখান থেকে কিন্তু সরাসরি প্রশ্ন হয়ে থাকে। তো পর্বতের এই যে উৎপত্তি, গিরিজনী শব্দটা পর্বতের উৎপত্তির সাথে জড়িত, এবং উলম্ব তল বরাবর যে বল কাজ করে সেইখানে তার জন্য ভঙ্গিল বা ভাঁজের সৃষ্টি হয়, পর্বত তৈরি হয়। এবং এই গিরিজনী আলোড়ন নিয়ে ডানা, হল, টেলর, জেফ্রিজ, হোমস, ডেলি এরা গবেষণা করেছেন এবং তারা তাদের তত্ত্বগুলোকে তুলে ধরেছেন, সেগুলো আমরা পরপর জানব। তো আমাদের যে পর্বত রয়েছে, পর্বতগুলো উৎপত্তির যে সময়কাল সেটা অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়, এবং আমাদের পৃথিবীর যে বয়স সেটা ধরা হয় আনুমানিক প্রায় 460 কোটি বছর। তো এই পর্বতগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে প্রাক্যাম্বিয়ান, প্রিক্যাম্বিয়ান, আর একটা হচ্ছে ক্যালিডোনিয়ান, একটা হার্শিনিয়ান এবং আর একটা আলপাইন। সময় অনুযায়ী এই 4টে টাইপ রয়েছে। তো এখানে প্রশ্ন হতে পারে কোন কোন বা কোনটা নয়, এর মধ্যে থেকে একটা বাদ দিয়ে অন্য একটা দেওয়া হবে। সেখানে জিজ্ঞাসা করা হবে কোনটা সময়কালের ভিত্তিতে পর্বতের উৎপত্তির সময়কালে শ্রেণীবিভাগের মধ্যে আসে না কোনটা। তো আমাদের 4টেই জানতে হবে। এইগুলো হচ্ছে আমাদের পর্বতের 4টে টাইপ উৎপত্তির সময় অনুসারে। তো প্রথমে আমরা প্রিক্যাম্বিয়ান পর্বত সম্পর্কে জানব। তো ক্যাম্ব্রিয়ান যুগের যে সূত্রপাত, ক্যাম্ব্রিয়ান যুগের সূত্রপাত সেটা মাত্র 57 কোটি বছর আগের ক্যাম্ব্রিয়ান যুগের সূত্রপাত হয় বলে মনে করা হয়, এবং তার আগে যে আরও 400 কোটি বছর সে সময়কাল, সেটা হচ্ছে প্রিক্যাম্বিয়ান মহাযুগ। আমরা মহিষঞ্চরণ পড়তে গিয়েও যুগ বিভাগগুলো করেছিলাম, সেখানেও প্রিক্যাম্বিয়ান অর্থাৎ ক্যাম্বিয়ানের আগেই প্রিক্যাম্বিয়ান সেই সময়টাকে ধরা হয়। সেটা একটা দীর্ঘ সময়, 400 কোটি। তো সেই যে পর্বত, তাদের সেই সময় যেগুলো তৈরি হয়েছিল তার খুব কমই আমরা দেখতে পাই, এবং সিল্ড অঞ্চল আমরা যেগুলোকে বলি, সিল্ড অঞ্চল, সেটা কিন্তু এই ক্যাম্বিয়ান যুগের শিলা দিয়ে গঠিত বলে মনে করা হয়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কানাডিয়ান সিল্ড, ভারতীয় শিল্ড, বিভিন্ন রকমের সিল্ড অঞ্চল বলি, তো সেইগুলো কিন্তু প্রিক্যাম্বিয়ান যুগের শিলা, একদম প্রাচীন শিলা। এবার প্রিক্যাম্বিয়ান এর সময়ে যে পর্বতগুলো তৈরি হলো সেটা আবার 3টে ধাপে তৈরি হয়েছিল, কারণ এই একটা দীর্ঘ সময়, যেটা প্রায় 400 কোটি বছর, 400 কোটি বছরটা তো কম নয়। তো সেইটা আমরা কিন্তু এইভাবে ডিভিশনটা করব যে 400 কোটি বছর, তাহলে এইটাকে আবার 3টে ভাগে ভাগ করা হচ্ছে। প্রথম যে অংশটা সেটাকে বলা হচ্ছে লরেনশিয়ান পর্ব। প্রথম পর্বের এই সূচনা থেকে সমুদ্রের তলদেশে
ব্যাপকভাবে পলি সঞ্চিত হতে শুরু করে, অগ্নুৎপাত এবং শিলার যে রূপান্তর সেই সময় এটা হয় এবং পলি সঞ্চয়টা শুরু হয়। এবং তারপরে কি হলো, স্বাভাবিকভাবে পর্বতগুলো তৈরি হওয়ার পর সেটা ধীরে ধীরে ক্ষয় পেল এবং ক্ষয়ীভূত যে পদার্থ সেটা সমুদ্রের তলদেশে সঞ্চিত হওয়া শুরু করলো। তো এটা স্বাভাবিক নিয়ম। এবং তারপরে আবার পলি পাললিক শিলাতে পরিণত হয় এবং ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বত সৃষ্টি করে। এইটাতে অ্যালগোম্যান মাউন্টেন, উত্তর আমেরিকাতে এটা সৃষ্টি হয়েছিল। তাহলে তারপরে কি হবে, আবার সেই পর্বতগুলো ক্ষয় পাবে, আগ্নেয় শিলা রূপান্তরিত শিলাতে পরিণত হবে। তো এই প্রিক্যাম্বিয়ানে 3বার এরকম ক্ষয় সাধন রূপান্তর পর্বত গঠন হয়েছে বলে মনে করা হয়। ইউরোপের উত্তর পশ্চিমে উচ্চভূমি স্ফিনোস্কেন্ডিয়া, সেটাও কিন্তু এই প্রিক্যাম্বিয়ান পর্বতের একটা অবশেষ হিসেবে রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রিক্যাম্বিয়ান সময়কালে 3বার পর্বতের উৎপত্তি এবং ক্ষয় হয়েছে। স্বাভাবিক, কারণ 400 কোটি বছর, অর্থাৎ অধিকাংশ যে সময়টা সেটা কিন্তু এইভাবেই চলে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে সেখানে পর্বত উৎপত্তি এবং ক্ষয়ের একটা সময় কিন্তু আসছে। এরপরে আমরা চলে আসব ক্যালিডোনিয়ান পর্বত, ক্যালিডোনিয়ান মাউন্টেন। 44 থেকে 36 কোটি বছর আগে সিলোরিয়ান ডিভোনিয়ান যুগে যে পর্বতগুলো তৈরি হয়েছিল তাকে বলা হয় ক্যালিডোনিয়ান পর্বত। আপেলেশিয়ান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ার যে পর্বত সেইগুলো, ব্রাজিলিডিস, ভারতের আরাবল্লী, সাতপুরা এই ক্যালিডোনিয়ান পর্বতের অন্যতম উদাহরণ। সময়টা গুরুত্বপূর্ণ, সময়টা এটাকে ক্যালিডোনিয়ান পর্বত বলা হয়। 44 থেকে 36 কোটি বছর আগে এই যে সময়, এই সময়টাকে ক্যালিডোনিয়ান পর্বত সৃষ্টির সময়কাল হিসেবে ধরা হয়। এবং এর মধ্যে যে উদাহরণগুলো সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ, যে ভারতের আরাবল্লী, সাতপুরা এই পর্বতগুলো কিন্তু এর মধ্যে পড়ছে। তাহলে আমাদের উদাহরণগুলো মনে রাখতে হচ্ছে, আমাদের তার সাথে সাথে সময়টা মনে রাখতে হচ্ছে, এবং এই 4টে ডিভিশন এটা কিন্তু পরপর খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে হার্সিনিয়ান মাউন্টেন, হার্সিনিয়ান পর্বত। তার যে পরের ধাপ, ক্যালিডোনিয়ানের পরে যে পর্বতগুলো তৈরি হলো আপ টু 25 কোটি বছর পর্যন্ত, 36 থেকে 25 কোটি বছরের মধ্যেকার সময় যে সমস্ত পর্বতগুলো সৃষ্টি হলো তাকে বলা হচ্ছে হার্সিনিয়ান পর্বত। এবং এর মধ্যে কার্বনিফেরাস এবং পার্মিয়ান যুগের যে পর্বত সেই পর্বতটাকে হার্সিনিয়ান, অর্থাৎ এই কার্বনিফেরাস এবং পার্মিয়ানের মধ্যে এই 36 থেকে 25 কোটির মধ্যে এই দুটো যুগ চলছিল, তো তার মধ্যে এই পর্বতগুলো তৈরি হলো। আবারও এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, আয়ারল্যান্ড, স্পেনের মেসেটা, ফ্রান্সের ব্রিটানি, দক্ষিণ ওয়েলস, কর্নওয়াল, প্যারিস বেসিন, বেলজিয়ামের যে কয়লাক্ষেত্র, এছাড়া এই তিয়েনশান, আলতাই, হার্চ, ফ্রান্সের যে মালভূমি, কেন্দ্রীয় মালভূমি সেটা, ব্ল্যাক ফরেস্ট, এইগুলো কিন্তু এই হার্সিনিয়ান মাউন্টেনের মধ্যে আসছে। তারপরে হচ্ছে নবীন পর্বত যেগুলো, সেগুলো হচ্ছে আলপাইন। 7 কোটি থেকে 20 লক্ষ বছর যে সময়কাল টার্শিয়ারি যুগে যে পর্বতগুলো তৈরি হলো তাকে বলা হচ্ছে আলপাইন, আলপাইন শ্রেণী, আলপাইন মাউন্টেন। রকি, আন্দিজ, হিমালয়, এইগুলো আলপস, অ্যাটলাস, এগুলো হচ্ছে আমরা সবই আলপাইন পর্বত বলছি। তাহলে এই 4টে সময়কাল এর উপর ভিত্তি করে 4টে আলাদা আলাদা পর্বতের শ্রেণী আমরা করছি। ভঙ্গিল পর্বতের কম বেশি বৈশিষ্ট্যগুলো আমাদের সকলেরই জানা। সংকোচন প্রভাবে অভিসারী পাত্রের সম্মুখে যে পলি জমেছিল সেখান থেকে তৈরি হচ্ছে। এর মধ্যে কয়েক হাজার মিটার পুরু পাললিক শিলাস্তর পাওয়া যায়। সমুদ্র অঞ্চলে সঞ্চিত ছিল, সেখান থেকে তৈরি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি যে কমন বৈশিষ্ট্যগুলো, জীবাশ্ম পাওয়া যায় ইত্যাদি, এইসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবার আমরা এই অধ্যায়ের মূল অংশে চলে আসব, যেখানে আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তির সংক্রান্ত যে তত্ত্বগুলো সেইগুলো একটা একটা আলোচনা করব। সবথেকে প্রথমে
এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে তত্ত্বগুলো সেটা হচ্ছে কোবারের তত্ত্ব। কোবারের তত্ত্বটা কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যতগুলো তত্ত্ব এখানে পাই তার মধ্যে কোবারের থিওরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো উনি জার্মান ভূতত্ত্ববিদ ছিলেন, কোবার ছিলেন জার্মান ভূতত্ত্ববিদ। তো ডার বাউ ডার এড নামক বইতে তিনি ডিটেল ব্যাখ্যা করেছিলেন কিভাবে পর্বতের উৎপত্তি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, এবং শুধুমাত্র পর্বতের যে উৎপত্তি ব্যাখ্যা করেছিলেন তা নয়, পর্বতের গঠন, তার ভূতাত্ত্বিক ইতিহাস, তার বিবর্তন, তার বিকাশ, সমস্তটা কিছু নিয়ে তিনি এগুলো বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ তার তত্ত্বের যে দিক সেটা হচ্ছে জিওসিনক্লাইন, এবং আমরা তার এই তত্ত্বটাকে জিওসিনক্লাইন থিওরি নামেই চিনি। তো জিওসিনক্লাইন বা ভূ অধোভাঁজ, আমরা এটাকে বাংলাতে বলতে পারি ভূ অধোভাঁজ। তো ভাঁজের ক্ষেত্রে যেটা অধোভঙ্গ যেটা, সেই ধরনের একটা খাত, একটা দীর্ঘ অংশ যেটা গভীরভাবে বসে গিয়ে একটা খাত তৈরি করছে, তাকে বলা হচ্ছে ভূ অধোভাঁজ বা জিওসিনক্লাইন। তো এবং এই খাতটা তো তৈরি হলো, তারপরে তার আশপাশ থেকে ক্ষয়ীভূত পদার্থ এসে সেখানে সঞ্চিত হলো এবং ধীরে ধীরে পলল স্তরের পুরুত্বটা বাড়তে থাকলো। এবার সেই যে অবনমন হচ্ছে, নিচে চাপ পড়ছে পরপর পলিরাশির যে প্রেশার, পলিরাশির যে চাপ, সেই চাপের কারণে, এইখানে চাপের কারণে দুদিকের অংশ সম্মুখে সরে আসছে, অর্থাৎ এই দিকের ভূমিভাগটা প্রেশারের কারণে নিচে বসে যাচ্ছে এবং পাশাপাশি দুটো অংশ তারা কিন্তু সম্মুখে সরে আসছে। অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে এইভাবে কিন্তু ভাঁজ সৃষ্টি হচ্ছে, ভঙ্গিল পর্বত সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে জিওসিনক্লাইন থিওরির মূল বিষয়। এবার কোবার এই যে ভূত অধোভাঁজ তত্ত্ব যেটা, সেটা এর শক্তি কোথা থেকে আসছে সেখানে তিনি সংকোচনজনিত বলের উপর ভিত্তি করে এটা দাঁড় করেছে। অর্থাৎ পৃথিবী শীতল হচ্ছে, সেখান থেকে একটা সংকোচন বল, এবং তার ফলে এটা তৈরি হচ্ছে। যে স্টার্স, তিনি কোবার বলছেন যে তিনি সংকোচনবাদী, সংকোচন চাপ পীড়ন বলের কারণে এটা তৈরি হয়েছিল মনে করা হয়, পাললিক শিলা কুঞ্চিত হয়ে এটা তৈরি হয়েছে। এবার এই তত্ত্বর যে ভিত্তি, বেস, সেটা কি? তিনি এখানে বেশ কিছু টার্ম ব্যবহার করেছেন, সেটা আমাদের বুঝতে হবে। যে পর্বতমালা যেখানে রয়েছে তার মতে সেখানে একটা গতিশীল জলরাশি ছিল, একসময় সেটা জলভাগ ছিল, তারপরে সেটা বসে গেছে, জিওসিনক্লাইন বলা হচ্ছে যেটাকে, খাতটাকে, এবং তার আশপাশে যে ভূমিভাগ তাকে বলা হচ্ছে ক্র্যাটোজেন। অর্থাৎ এই যে খাতটা তৈরি হলো, খাতের আশপাশে তো ভূমিভাগ আছে, স্থলভাগ আছে, সেই যে স্থলভাগ তাকে বলা হচ্ছে ক্র্যাটোজেন। উনি এখানে এই টার্মটা ব্যবহার করেছেন, ক্র্যাটোজেন। তো এই যে জিওসিনক্লাইন, ক্র্যাটোজেন বা আরও যে টার্মগুলো এখানে তিনি ব্যবহার করেছেন, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। এই টার্মগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হবে। কানাডিয়ান সিল, বাল্টিক রাশিয়ান সিল, সাইবেরিয়ান সিল্ড, ভারতীয় শিল্ড, চৈনিক, এরকম যে সিল্ড অঞ্চলগুলো আছে এইগুলোকে উনি চিহ্নিত করেছেন, বলেছেন যে এইগুলো হচ্ছে এই ধরনের ভূমিরূপের মধ্যে আসছে। তো যাই হোক, এই যে প্যালিওজোইক এরা, এই প্যালিওজোইক এরাতে সিলুরিয়ান যুগে ক্যালিডোনিয়ান আর পার্মি কার্বনিফেরাসে ভার্সিকান, এই দুটো গিরিজনি এখানে হয়, এবং টারশিয়ারি উপযুগ শেষ হওয়ার সর্বশেষ যে গিরিজনি সেটা হচ্ছে
আলপাইন গিরিজনী নামে পরিচিত, যেটা আমরা এক্ষুনি জানলাম, এক্ষুনি যেটা আলোচনা করছিলাম যে এই 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 জায়গাতে এই ভূমিরূপগুলো, এই পর্বতগুলো এই সময় তৈরি হয়েছে। তো এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি বিভিন্ন যে সিল্ড অঞ্চলগুলো আছে, যেটা প্রাচীন ভূমিভাগের অন্তর্গত, সেটা এখানে দেখানো আছে। কানাডিয়ান সিল্ড, বাল্টিক সিল্ড, ইন্ডিয়ান সিল্ড, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, ব্রাজিলিয়ান, এইগুলো হচ্ছে সব কিন্তু একদম প্রাচীন ভূমিভাগ। নেক্সট, এরপর কিভাবে পর্বতের উৎপত্তিটা হচ্ছে তার যে মেকানিজম সেটা বলা আছে। 3টে ধাপে পর্বত তৈরি হচ্ছে কোবারের মতে। লিথোজেনেসিস অর্থাৎ শিলা, লিথোস্পিয়ার, শিলার সাথে সম্পর্কিত, তো সেই শিলা তৈরি হচ্ছে। গিরিজনী আলোড়ন যেটা ওরোজেনেসিস, পর্বতের উৎপত্তি শুরু হচ্ছে, এবং তারপরে ক্লিপ্টোজেনেসিস। এই 3টে ধাপে এটা হচ্ছে। আর এই যে ভাঁজ তৈরি হলো, নিচে একটা খাত তৈরি হলো, তার যে সুস্থিত ভূমিভাগ সেটাকে বলছে ফোরল্যান্ড বা ক্র্যাটোজেন। এই ক্র্যাটোজেনটা তার তৈরি মূল যে টার্ম, সেটা কিন্তু ক্র্যাটোজেন, তার মানে হচ্ছে ফোরল্যান্ড বা অগ্রভাগ বলা হচ্ছে, যেখান থেকে ক্ষয়ীভূত পদার্থ এসে পৌঁছাচ্ছে, সেই যে ভূমিভাগটা তাকে বলা হচ্ছে ক্র্যাটোজেন। তো যাই হোক, এখানে সেই মেকানিজমটাই দেখানো আছে যে নিচে পলি স্তরের যে চাপ, তার ফলে নিচে নিম্নে প্রেসার পড়ছে এবং দুই পাশের ভূমিভাগ সেটা কিন্তু সামনের দিকে সরে আসছে। এটা আমি গতকালও বলছিলাম যে ভাঁজের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যদি একটা কাগজ নিই, সেই কাগজের মাঝ বরাবর আমরা যদি একটা আঙুল দিয়ে চাপ দিই, তাহলে সেই কাগজটা আমরা দেখতে পাবো কি দুটো কাগজের দুই প্রান্ত সামনের দিকে সরে আসছে। ঠিক এই তত্ত্বটাই উনি এখানে ব্যবহার করেছেন যে এইভাবে এটা হচ্ছে। তো এটা শুরু হচ্ছে তখনই সেই গিরিজনী প্রক্রিয়াটা বা ওরোজেনেসিসটা শুরু হয়ে যাচ্ছে। যখনই ভাঁজ প্রাপ্ত হওয়া শুরু হচ্ছে, তখনই আমরা বলছি যে গিরিজনী প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আস্তে আস্তে ভাঁজ প্রাপ্ত হচ্ছে, এরকমভাবে শুরু হচ্ছে। এবার ভাঁজের দুপাশে সমান্তরাল যে পর্বতশ্রেণী, তাকে কোবার বলছেন র্যান্ডকেটেন। এই টার্মগুলো আবারও বলছি, ক্র্যাটোজেন কোনটা র্যান্ডকেটেন সেটা মনে রাখবেন। কিছুই নয়, দুই পাশে যে পর্বতের অংশ তৈরি হচ্ছে, যে মার্জিনাল রেঞ্জ দুদিকে, ঠিক আছে। কারণ দেখুন, যখনই চাপটা শুরু হবে তখনই কিন্তু মাঝ বরাবর চাপটা পৌঁছাবে না, এটা খুব স্বাভাবিক নিয়ম। দুদিকে যখন চাপ পড়বে, প্রথমেই সেই চাপটা এত বেশি হবে না যে মাঝখানে চলে যাবে। তো স্বাভাবিকভাবে প্রান্তের দিকে যে অংশ সেটা কিন্তু বেশি ভাঁজপ্রাপ্ত হবে, সেইখানে কিন্তু পর্বতের অংশটা বেশি তৈরি হবে। তো সেটাকে বলা হচ্ছে মার্জিনাল রেঞ্জ বা র্যান্ডকেটেন। এবং এর মাঝখানে যে ভাঁজবিহীন অংশ, সেইটাকে বলা হচ্ছে মিডিয়ান মাস। হলো। এবার এখানে বিভিন্ন রকমের রিকাম্বেন্ট ফোল্ড, ন্যাপ, এরকম ধরনের বিভিন্ন ভাঁজ তৈরি হবে, ভাঁজ পেতে আমরা দেখতে পাবো। তো এই যে মিডিয়ান মাসের অনেক এক্সাম্পল আমরা বলতে পারি। মিডিয়ান মাসের বিভিন্ন রকম এক্সাম্পল আছে। সব থেকে ভালো যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমাদের যে তিব্বত মালভূমির যে অংশ, সেটাকে কিন্তু আমরা এরকম ধরনের একটা মিডিয়ান মাস হিসেবে বলতে পারি, যেখানটা ভাঁজ পায়নি কিন্তু তার আশপাশের যে অংশ সেইগুলো কিন্তু ভাঁজ পেয়েছে। তো কোবার এখানে দু ধরনের দুদিকে প্রেসারের কথা বলেছেন। উত্তরমুখী সংকোচনের প্রভাবে যে পর্বতগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে ককেশাস, পন্টিক, টরাস, কুয়েনলুন, এইগুলো। দক্ষিণমুখী সংকোচন, তার ফলে তৈরি হয়েছে কুয়েনলুন, তিয়েনশান, হিমালয়, জাগ্রোস, এইগুলো। এবং এই তিব্বত মালভূমি হচ্ছে মিডিয়ান মাসের সব থেকে ভালো উদাহরণ, যেটা এইমাত্র বলছিলাম। নানাভাবে প্রশ্ন হতে পারে, ডাইরেক্ট কোয়েশ্চেন হতে পারে যে মিডিয়ান মাস এর মধ্যে কোনটা, অপশনগুলোর মধ্যে মিডিয়ান মাস কোনটা অ্যাকর্ডিং টু কোবার। তো
তখন এটা বলতে হবে। এবার এই মধ্যস্তূপ এটা হতে পারে সবসময় যেরকম মালভূমি হবে তা নয়, সমভূমি হতে পারে, মালভূমি থাকতে পারে, তিব্বত মালভূমি, ইরান মালভূমি, আনাতোলিয়া মালভূমি, এগুলো সবগুলোই কিন্তু আমরা বলছি এরকম ধরনের। আর সমভূমি আকারে থাকলে হাঙ্গেরি সমভূমি, এরকম ভূমধ্য সাগর সাগর হিসেবে রয়েছে মিডিয়ান মাস, ঠিক আছে, কারণ সেখানে ভাঁজপ্রাপ্তি হয়নি। আমরা জানি টেথিসের অবশিষ্টাংশ হচ্ছে ভূমধ্য সাগর। তো এইগুলো হচ্ছে সবই এক একটা এক্সাম্পল এবং এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। এবার যে কোনো থিওরির যে সমালোচনা থাকে, আমরা জানি কোবার যে সংকোচন বলের কথা বলেছেন, কোবার যে সংকোচন বলের কথা বলেছেন, সেই সংকোচন বল এটা কিন্তু সম্ভব নয়। এত বড় পর্বত সেটা শুধুমাত্র সংকোচন বলের প্রভাবে তৈরি হচ্ছে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। আর পূর্ব পশ্চিমে বিস্তৃত পর্বতের ব্যাখ্যা করা গেলেও আমেরিকার রকি আন্দিজের মতো যে পর্বত, তার ব্যাখ্যা কিন্তু এই তত্ত্ব থেকে আমরা পাই না, কারণ সেটা প্রান্ত দেশে আছে, সেটা তো মাঝ বরাবর সেই ভাঁজ প্রাপ্তি সেই অংশগুলো তাহলে কোথায় গেল, তার মিডিয়ান মাসটাই বা কোথায়। তো তাহলে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে তার তত্ত্বের কিছু দুর্বলতর দিক রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে আসব আর্থার হোমসের যে পরিচলন স্রোত মতবাদ। আর্থার হোমসের পরিচলন স্রোত মতবাদ। তো আর্থার হোমস তিনি তার যে পরিচলন স্রোত মতবাদটা দিয়েছেন, যে আমাদের ভূগর্ভের মধ্যে যে কিছু কিছু এলাকা রয়েছে সেটা উত্তপ্ত এলাকা, এবং সেখান থেকে উত্তপ্ত পদার্থের স্রোত প্রবাহ সেটা দেখতে পাওয়া যায়। সেটা শুরু হয় উত্তপ্ত পদার্থের স্রোত প্রবাহটা কিন্তু সেই উত্তাপপূর্ণ অংশ থেকে শুরু হয়, এবং তারপর সেটা ওপর দিকে ওঠে, ওপর দিকে উঠে আবার একটা সময় শীতল হয়, কিছুটা শীতল হয়ে সেটা আবার একটা জায়গাতে এসে মিলিত হয়। আমরা পরিচলন যে পদ্ধতি জানি, উত্তপ্ত হওয়া, সেখান থেকে ওপরের দিকে ওঠা এবং আবার একটা সময় নিচে নেমে, এই যে নিরন্তর প্রসেস, নিরন্তর যে প্রক্রিয়া, এটা আমরা পরিচলন স্রোত হিসেবে বলতে পারি। তো আর্থার হোমস কিন্তু এটাই বলেছিলেন যে ভূভ্যন্তরে কিন্তু এই প্রক্রিয়াটা চলে। তো তিনি ভূপৃষ্ঠকে কতগুলো স্তরে ভাগ করে দিয়েছিলেন, ঊর্ধ্বস্তর, মধ্যস্তর, নিম্ন স্তর। নিচের অংশটা স্ফটিক শিলা দিয়ে তৈরি, আর এর নিচে উত্তপ্ত তরল বা কাঁচের মতো স্বচ্ছ অন্তঃস্তর রয়েছে। তো এটা হোমসের নিজস্ব তার যে বক্তব্য সেটা অনুযায়ী তিনি বলেছিলেন, এবং আমাদের বুঝতে হবে হোমস যখন এই তত্ত্ব দিচ্ছেন তখন কিন্তু আমাদের যে পাদসংস্থান তত্ত্ব সেটা কিন্তু আসেনি, পাদসংস্থান তত্ত্ব আসেনি। তাহলে তার এই তত্ত্বটা এতটাই শক্তিশালী বা এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তীকালে পাতের চলনের কারণ বা মহাদেশের চলনের কারণ বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেখানে কিন্তু তার এই পরিচলন স্রোত মতবাদটাকে মান্যতা দিয়ে এটাকে গ্রহণ করা হয়েছে। তো যাই হোক, এখানে একটা হিসাব দেয়া আছে, প্রতি বর্গ সেন্টিমিটারে 60 ক্যালোরি বিকিরণ হয়, এবং কিছু কিছু জায়গাতে তেজস্ক্রিয় উপাদান রয়েছে। সেই তেজস্ক্রিয় উপাদানের যে তাপ বিকিরণ, তার ফলেই এই পরিচলন স্রোতটা তৈরি হয় বলে তিনি মনে করছেন। এবার পরিচলন স্রোতের যে কমন বিষয়টা সেটা হচ্ছে কি, ওপরের দিকে যে উৎস্রোত ওপর দিকে উঠছে সেইখানে যে অংশটা রয়েছে, ভূমিভাগের যে অংশটা রয়েছে সেখানে সেটা প্রেসার তৈরি করছে, ধাক্কা তৈরি করছে, এবং ভূখণ্ডকে কিন্তু চলনশীল করে দিচ্ছে। এবং সেই চলনশীল ভূখণ্ডে থাকার কারণে মাঝে যে পলি সঞ্চিত হয়ে রয়েছে সেইটা কিন্তু
প্রেশারের কারণে ধীরে 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 বাঁক নিয়ে ভঙ্গিল পর্বত তৈরি করছে। এবং এই খাত তৈরি হচ্ছে কোথায়? যেখানে স্রোতটা নিম্নমুখী হচ্ছে। একটা জায়গাতে ঊর্ধ্বমুখী স্রোত হচ্ছে, আর একটা জায়গাতে গিয়ে সেটা নিচে নামছে। যেখানে নিচে নামছে সেখানে কিন্তু খাত তৈরি হচ্ছে, এটা তিনি মনে করছেন। তো এটা হচ্ছে তার তত্ত্বের মূল বিষয়। খুব সিম্পল, যে এইভাবে চলনশীল হওয়ার কারণে মাঝের অংশ যেখানে পলি সঞ্চিত হয়ে রয়েছে সেখানে কিন্তু ভাঁজ পেয়ে পর্বতের সৃষ্টি করছে। তো যাই হোক, হোমসের এই সমস্ত এগুলো সমালোচিত হয়েছে, যদিও যে সত্যি সত্যি পরিচলন স্রোত আছে কি নেই সেটা কিন্তু আমরা জানতে পারছি না, কিন্তু মনে করা হয় এরকম হওয়াটা খুব স্বাভাবিক। এবং আমরা এটাকে গ্রহণ করেছি যে পাতের চলন বা এই যে আধুনিক যে মতবাদগুলো, সেটা কিন্তু অনেকটাই হোমসের এই মতবাদটাকে সমর্থন করেই সেইগুলোকে দাঁড় করানো হয়েছে। তো যাই হোক, এরপর আমরা পাত সংস্থান মতবাদে চলে আসব, যেটা সবচেয়ে আধুনিক মতবাদ, সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ, সেটা হচ্ছে পাত সংস্থান মতবাদ। তো পাত বিভিন্ন ধরনের হয়। মহাসাগরীয় যদি অভিসারী পাত হয়, অর্থাৎ দুটোই মহাসাগরীয় পাত, সেই ক্ষেত্রে কি হতে পারে? যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত এবং ভারত মহাসাগরের পাত, এই ধরনের মিলন সেখানে হয়েছে। এবং তার ফলে কি হয়েছে? বৃত্তচাপীয় দ্বীপমালা তৈরি হয়েছে এবং তার সাথে ভঙ্গিল পর্বত গঠনের একটা সম্পর্ক রয়েছে। একটা প্লেট আর একটা প্লেটের নিচে চলে যায়, যেটা অপেক্ষাকৃত ভারী দুটো সামুদ্রিক পাতের মধ্যে, সেই অপেক্ষাকৃত ভারী পাতটা নিচের দিকে চলে যায় এবং পাতের চলন সম্ভব হয়। এবং এর ফলে সমুদ্র খাতে যে পলি রয়েছে সেটা ভাঁজ পেয়ে থ্রাস্টেড ফল্টেড হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি করে। এখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি যে পাতের সাথে পলিটা কিন্তু খুব একটা দৃঢ়ভাবে থাকে না, নাহলে সেটা নিচের দিকে চলে যেত। যেহেতু দৃঢ়ভাবে থাকে না, সংঘর্ষ হওয়ার কারণে এখানে কিন্তু ভাঁজ তৈরি হয়ে ভঙ্গিল পর্বতটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার এখানে এই যে থ্রাস্ট চ্যুতি এখানে দেখতে পাওয়া যায়, থ্রাস্ট ভাঁজেরও অংশ দেখতে পাওয়া যায়। তো এই যে একটা অংশ, এটাকে মেলাঙ্গে বলা হয়। ঠিক আছে, এই যে টার্মগুলো, এইগুলো থেকে দেখবেন 2016তেও যখন পরীক্ষা হয় এইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো মনে রাখবেন, মহাসাগরীয় পাতে ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তৈরি হয়। তো এখানে আরেকটু ডিটেলে দেখানো আছে খুব সুন্দর করে, যে মেলাঙ্গে তৈরি হয়েছে এই অংশে, সেটাও দেখানো আছে। ওসেনিক ক্রাস্ট, এটা একটা নিচে একটা চলে যাচ্ছে এবং সেখানে ভঙ্গিল পর্বত তৈরি হচ্ছে এবং তার পাশে মেলাঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাত, একটা মহাদেশীয় একটা মহাসাগরীয়, এরকম ক্ষেত্রে কি হয়? তো সামুদ্রিক প্লেট সেটা খুব স্বাভাবিকভাবে বেঁকে মহাদেশের প্রান্তভাগে ঢুকে যাবে, কারণ সেটা বেশি ভারী, এবং জিওসিনক্লাইন তৈরি হবে, খাত তৈরি হবে, এবং সেখানেই অগভীর জলের যে পলি সেটা সঞ্চিত হবে। তারপরে ধীরে ধীরে সেখানে ম্যাগমা আসবে, ব্যাথলিক জাতীয় সঞ্চয় দেখতে পাওয়া যাবে। তো তার কারণে সেই যে জিওসিনক্লাইন তৈরি হলো তার মধ্যেই একাধিক বাঁক তৈরি হবে এবং এর সাথে কিন্তু আগ্নেয়োচ্ছ্বাস জড়িত থাকবে। এবার এই যে মহীখাতের পাশে মহাদেশের দিকে যে গভীর অংশ, তাকে বলা হচ্ছে মায়োজিওসিনক্লাইন বা উপমহীখাত। মহাদেশের প্রান্তের দিকে
আর সমুদ্র খাতের প্রান্তের দিকের যে অংশ তাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন। বোঝা যাচ্ছে একটা পাত, খুব সহজ ব্যাপার, একটা পাত, সামুদ্রিক পাত একটা মহাদেশীয় পাতের নিচে চলে গেল, এবং তাহলে এই দিকের একটা প্রান্ত, এই দিকের একটা প্রান্ত আছে। তো সমুদ্র খাতের যে গভীর অংশ তাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন, কারণ জিওসিনক্লাইন মানেই হচ্ছে খাত, যেটা কিনা সমুদ্র খাতের দিকে আছে, সমুদ্রের দিকে আছে, সামুদ্রিক পাতের দিকে আছে যে খাতটা তাকে বলা হচ্ছে ইউজিওসিনক্লাইন। আর যে খাতটা মহাদেশীয় পাতের দিকে আছে সেই খাতটাকে বলা হচ্ছে মায়োজিওসিনক্লাইন। এবার আরও যখন পাত দুটো পরস্পরের মুখোমুখি হবে তখন কিন্তু এখানে যে পলিটার সঞ্চিত হয়েছিল সেখানে ভাঁজপ্রাপ্ত হয়ে পর্বত তৈরি হবে, এবং এখানে কিন্তু এর সাথে আগ্নেয় শিলারও মিশ্রণ দেখতে পাওয়া যাবে, এটা খুব স্বাভাবিক। এইবার হয় কি, এখানে বেলে পাথর, ব্রেক্সিয়া, কংগ্লোমারেট এরকম কিছু অবক্ষেপ দেখতে পাওয়া যায়, কারণ সেখানে পলি রয়েছে, পলিস্তর রয়েছে, সেখানে অবক্ষেপ থাকাটা স্বাভাবিক। তো সেই যে অবক্ষেপ তাকে বলা হচ্ছে ফ্লিস। এই মেটেরিয়ালগুলো যদি থাকে, অবিশুদ্ধ বেলে পাথর, ব্রেক্সিয়া, কংগ্লোমারেট, তাকে বলা হবে ফ্লিস। সুইজারল্যান্ডের আলস পর্বতে এরকম ধরনের শিলা দেখতে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে ফ্লিস। তো ফ্লিস কাকে বলে এই প্রশ্ন দেখবেন আসে, হয়। আর যখন মহাদেশের যে প্রান্তভাগ মায়োজিওসিনক্লাইনে যে পলিটা সঞ্চিত হয়, যেটা মূলত স্থলভাগ থেকে এসে সঞ্চিত হয়েছে, কারণ মায়োজিওসিনক্লাইন মানে হচ্ছে স্থলভাগের দিকের মহাদেশীয় যে পাত তার দিকের যে খাত, সেটা সেইখানে যে পলি সঞ্চিত হচ্ছে তাকে বলা হচ্ছে মোলাস। এখানে ভাঁজটা একটু কম দেখতে পাওয়া যায়, মোলাসের মধ্যে ভাঁজটা একটু কম দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এই যে মোলাস, ফ্লিস, মেলাঙ্গে, এই জিনিসগুলো কি, কোনটার সাথে কি তফাৎ রয়েছে বা প্রত্যেকটা ডেফিনেশন কি, কাকে কি বলা হবে, সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখবেন। ফ্লিস কাকে বলে, মোলাস কাকে বলে, মেলাঙ্গে কাকে বলে, এইগুলো। আর একটা বিষয় সেটা হচ্ছে ওফিওলাইট, মহাদেশীয় পাত। এরা যদি পরস্পরের মুখোমুখি হয়, দুটোই হচ্ছে কন্টিনেন্টাল প্লেট। আমাদের হিমালয়, আল্পস, ইউরাল, এইগুলো সবই কিন্তু দুটো মহাদেশীয় পাত এর সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। তো মাঝে রয়েছে সমুদ্র এবং দুটো মহাদেশীয় পাত পরস্পরের মুখোমুখি হয়েছে, মাঝের যে সঞ্চিত পলি সেটা সংকুচিত হয়ে পর্বত তৈরি, খুব সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়। এবার অবশিষ্ট ভূত্বক ঊর্ধ্বে বাঁক নিয়ে উত্থিত হয়ে প্রচণ্ড চাপে খণ্ডিত হয়েছে, সংঘট্টচ্যুতি বিভিন্ন রকম দেখতে পাওয়া যাবে, পাললিক শিলা ধীরে ধীরে পরিবর্তিত হয় এবং গ্যাব্রো, আদার্স যে ক্ষারকীয় শিলা সেগুলো তৈরি হয়। এবার জিওসিনক্লাইনের মধ্যে এরকম যে ক্ষারকীয়, অতি ক্ষারকীয় শিলা, আগ্নেয় বা রূপান্তরিত যে শিলা, সেই শিলাগুলোকে একসাথে বলা হচ্ছে ওফিওলাইট। ওফিওলাইট পরিবর্তিত শিলা, ওফিওলাইট। একসাথে যখন সেটা অবস্থান করছে তাকে বলা হচ্ছে ওফিওলাইট। তো এই যে পুরো টার্মগুলো, এইগুলো কম বেশি আপনাদের জানা। পাত কীভাবে হয়, একটা পাতের নিচে প্রবেশ করছে, তারপরে সেখানে যে পলিটা রয়েছে সেটা উত্থিত হচ্ছে, খুব সাধারণ বিষয়। তো কিন্তু এই যে টার্মগুলো, এইগুলো কিন্তু খুব সাবধানে মনে রাখবেন।
হ্যাঁ বলুন। হ্যালো, কিছু বলবেন? স্যার বলছে আমার নেটের খুব সমস্যা, আমি কিছু দেখতেও পাচ্ছি না, সেরকম কিছু শুনতে পাচ্ছি না, তাই আমি লিভ করছি স্যার, আমি রেকর্ডিংটা দেখবো। হ্যাঁ, রেকর্ডিং দেখে নেবেন। বাকিরা শুনতে পেয়েছেন বা দেখতে পেয়েছেন তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং দেখতে পাচ্ছেন প্রচুর টার্ম রয়েছে। সেটা কোবারের থিওরি হোক বা তার আগের যে পোর্শনটা বললাম, কবে কোন পর্বত তৈরি হয়েছে তার এক্সাম্পল, থিওরির পোর্শনে বিভিন্ন টার্ম যে ব্যবহার করা হয়েছে, সেই প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা থেকে আলাদা আলাদা প্রশ্ন হবে এবং সম্ভবত ওফিওলাইট শ্যুট কাকে বলে এটা 2016-তে এসেছিল। 9-10 না 11-12 সেটা এই মুহূর্তে মনে নেই, সম্ভবত 9-10-এ দেওয়া হয়েছিল। কিন্তু আমি বলতে চাইছি যে এইগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, প্রশ্ন তৈরি হওয়ার খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং প্রত্যেকটা অংশেতেই, সেটা জিওটেকটনিক হোক, মরফোলজি, এনভায়রনমেন্টে আরও অনেক টার্ম আছে। দেখবেন এই টার্ম বেসড কোয়েশ্চেন প্রচুর হয়। তো যত রকমের টার্ম আছে, যেখানে যত রকমের টার্ম দেখতে পাবেন সেগুলো কিন্তু একটু আলাদা করে নোট ডাউন করে নেবেন, বারবার সেটা যাতে কোনোটার সাথে কোনোটা মানে জড়িয়ে না গিয়ে ভুলে না যান, গণ্ডগোল না হয়ে যায় পরীক্ষার সময়। সেটা খুব সাবধানে করার জন্য এক জায়গাতে লিখে রাখবেন টার্মগুলো, এবং যখন আপনারা ডিসকাশন করবেন তখনও কিন্তু সেই টার্মগুলো যাতে আপনারা আলোচনার মধ্যে নিয়ে আসেন সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আপনারা যেটা ডিসকাশন করছেন, ডিসকাশন মোটামুটি দুপুরে কতক্ষণ করেছেন আজকে? স্যার 1 ঘন্টার তো বেশি হয়। হ্যাঁ, তাহলে সেটা খুবই ভালো, কোয়েশ্চেন আনসার আলোচনা করছেন। আর রাতেরটা গতকাল 2-3 জন ছিলেন বা বেশিক্ষণ কেউ আসেনি, এরকম কিছু একটা হয়েছিল বোধহয়। হ্যালো, রাতেও স্যার ডিসকাশন, রাতেরটা আমি বলতে পারবো না, আমি লিঙ্ক। রাতে ডিসকাশনটা কন্টিনিউ করুন, দুজন থাকলেও করবেন। কোশ্চেন আনসার ডিসকাশনটা খুব প্রয়োজনীয়। আর টেস্ট যেমন দিচ্ছেন দিন, আমি টেকটনিক পোর্শনটা নেক্সট উইকে কভার হয়ে যাবে, হয়ে গেলেই কিন্তু আমি পুরো জিওটেকটনিকের উপরে টেস্ট নেব। তো তখন ওভারঅল এই যে পোর্শন, তার জন্য কিন্তু রিভিশন করতে হবে। অর্থাৎ আপনারা যে স্যাটারডে সানডেগুলো পাচ্ছেন সেইখানে কিন্তু রিভিশনটা বেশি করে করুন। ডেলি রিভিশন করবেন অবশ্যই, শুধুমাত্র এই টপিক একটা পড়ে থামিয়ে দেবেন না, পুরাতন টপিকগুলো কিন্তু বারবার পড়তে থাকবেন। আমি ফোল্ড ফল্টের আরও কিছু এমসিকিউ দিয়ে দেবো, আদার্স এমসিকিউ তো দিতে থাকবই, কিন্তু তার সাথে এইগুলো বারবার রিভিশনের মধ্যে রাখবেন, না হলে দেখবেন এক সপ্তাহ পরে আর প্রথম দিনের দ্বিতীয় দিনের পড়া মনে পড়ছে না, এমসিকিউ ভুলে যাবেন। তো সেই চর্চাটা যেন বজায় থাকে, মক টেস্টগুলো রেগুলার দেবেন, আর যেখানে যা সমস্যা হবে আমাকে জানাবেন। পরপর পরপর সেই দক্ষতাটা যেন আর বাড়তে থাকে, এরকম যেন না হয় ভুলে গেলেন, শুরুটা বেশ ভালো হয়েছিল তারপরে আর চলছে না। এইগুলো খুব কমন জিনিস, কিন্তু এগুলো যেন না হয়, খুব সাবধান থাকবেন এগুলো যেন না হয়। আর আরেকটা বিষয়, চারিদিকে নানা রকম নেগেটিভিটি চলেও, সবসময়তেই চলবে, পরীক্ষার আগে পর্যন্ত চলবে নেগেটিভিটি। সেই সবগুলো যেন গ্রাস না করতে পারে, মানসিকভাবে যেন থেমে না যান, মুষড়ে না পড়েন, বা পড়াশোনাটা কোনো রকমভাবে যেন থেমে না যায়। যে গতিতে শুরু হয়েছিল সেই গতি যেন চলে, আর তার থেকে বেশি যেন গতি বাড়ে, এইগুলো সবসময় খেয়াল রাখবেন। মানে এটা প্রত্যেক দিন গতকালের থেকে আজকে আমি বেটার করব, এরকমভাবে যেন চলতে থাকে। কখনো স্যাটিসফ্যাকশান তো আসতে দেবেনই না, উল্টে আরও বেশি 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 করে পড়া, আরও বেশি বেশি করে মনে রাখা, যত রকম যা মাধ্যম হয়, যত রকমভাবে সম্ভব সেগুলো কিন্তু করতে থাকবেন। এটা খুব প্রয়োজনীয় কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কারণ প্রতিযোগিতার লেভেলটা বুঝতেই পারছেন। আর এখনও পর্যন্ত অনেকে জিজ্ঞাসা করেন স্যার পরীক্ষাটা কী হবে। আচ্ছা, সুপ্রিম কোর্ট রায় দিল, প্রথম একটা রায় দিল, তারপরে আবার সময়সীমা বেঁধে দিল, বলে দিল যে এই করতে হবে, এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তাদের রায় থেকেও সেটা উঠে এসেছে, যে কারণে কিছুদিনের জন্য পুনর্বহাল করা হয়েছে। তো এই যে পুরো ব্যাপারটা করা হলো, সুপ্রিম কোর্ট তো হঠাৎ করে করেনি, এটা খুব ভাবনা চিন্তা করে রায়টা দেয়া হয়েছে, অনেক কিছু বিচার বিবেচনা করে রায়টা দেয়া হয়েছে। তো সেটা হঠাৎ করে পাল্টে যাবে, হঠাৎ করে তাদের একটা মানবিক গ্রাউন্ড চলে আসবে, এটা কিন্তু হয় না। তো সুতরাং যদি এরকম নেগেটিভিটি কখনো আসে বা শুনতে পান লোকে বলছে, তখন কি হয়, নিজের মনের মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হয়, আচ্ছা পরীক্ষাটা হবে তো, বা ইত্যাদি ইত্যাদি। তখন দেখবেন পড়াশোনার গতিটা থেমে, আচ্ছা ঠিক আছে আর তো কদিন পরে নোটিশটা বেরোলে, আমার ওই বন্ধুটা তো এখনও পড়াশোনা শুরু করেনি, নোটিশটা বেরোলে তারপরে একটু ভাববো, তার আগে একটু চলছে চলুক, এইটা যদি ঢুকে পড়ে মনের মধ্যে, তাহলে কিন্তু আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারবেন না। এবং খুব মনোবৈজ্ঞানিকভাবে এরকম ভাবনা চিন্তা অনেককে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে, বিশেষ করে যারা ফ্রেশার। কারণ অনেকে বলছে তারা বুঝতে পারবে না ইত্যাদি ইত্যাদি, তো তাদের মনে একটা ভয় ধরিয়ে দেওয়া, যাতে করে তারা সেই প্রিপারেশনে সেই জায়গায় না যেতে পারে। কারণ যারা পুরাতন আছেন, সত্যি সত্যি তাদের পক্ষে লড়াইটা একটু বেশি কঠিন। এরকম নয় যে তারা অনেক পিছিয়ে আছেন, তাদের অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু উদ্যম, সময় বা আরও কিছু বিষয়ে তারা কিছুটা হলেও পিছিয়ে থাকতে পারেন। আমি বলছি না সবার কথা, কিন্তু হতে পারে এটা। তো সেইখানে একটা মনোবৈজ্ঞানিক খেলা চলছে, তো সেই সব ফাঁদে পা দেবেন না। আপনাদের কাজ হচ্ছে এগুলো খুব কনসেন্ট্রেশন করে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব কভার করে নেওয়া। ঠিক আছে, যেখানে সমস্যা যেগুলো হবে আমাকে সরাসরি জানাবেন, আমি যথাসম্ভব সেগুলো সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, আর কিছু বলার আছে? বেশ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।